আজকে আমরা যেটা করব ক্লাস 11 এর প্রজেক্টাইল মোশন। ভিক্টরের তোমাদের দেখবে বইতে লাস্টে তোমাদের ছায়া প্রকাশনের বইতে শেষে আছে, বা কোনো কোনো বইতে প্রাসের গতি একটা আলাদা অধ্যায় করে দেওয়া আছে। তো তোমরা ভিক্টরের ভিডিওগুলো নিশ্চয়ই সকলে দেখেছো, এবং আগের দিন আমি একমাত্রিক গতি থেকে বেশ কিছু গাণিতিক সমস্যা সেট 1 সেট 2 সমাধান করিয়েছি, তো সেটা করাতে থাকবো। তো থিওরিও এগোই। তো আজকে আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতির থিওরি অংশ থেকে ভিডিও ক্লাসটা তোমাদের করে দিচ্ছি। তোমরা সবাই ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য নয়, যেই নিট এগুলোর ক্ষেত্রেও এই প্রজেক্টাইল মোশন থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। তো সেই জায়গাটা তোমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো প্রাসের গতি কি? তো প্রাসের গতি হচ্ছে অ্যাকচুয়ালি 2D মোশন বা দ্বিমাত্রিক গতি। তো আমরা একমাত্রিক গতিতে পড়েছি দু রকম, একটা হচ্ছে অনুভূমিক দিকে গতি, একটা উল্লম্ব দিকে গতি। মানে অনুভূমিকের সঙ্গে একটা বস্তুকে যদি 0 ডিগ্রি কোণে ছুঁড়ি, 0 ডিগ্রি কোণে মানে সে অনুভূমিক বরাবরই যাবে, আর 90 ডিগ্রি কোণে ছুঁড়লে সেটা উল্লম্ব গতি বা ভার্টিক্যাল মোশন। তোমরা করেছো, থিওরি ক্লাস তোমাদের করে দিয়েছি, প্রবলেমও করাচ্ছি। তো আজকে যেটা পড়বো প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন কি, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছে অবস্থিত কোনো বিন্দু থেকে অনুভূমিক দিকের সাথে যদি একটা নির্দিষ্ট কোণ করে ছোড়া হয়, তখন সেই গতিকে আমরা প্রাসের গতি বলবো। যেমন একটা বস্তুকে বিভিন্ন রকম প্রাসের গতি হতে পারে, তির্যক অনুভূমিক প্রাসের গতি দু রকম হয়। তো কোন একটা বস্তুকে অনুভূমিক দিক, এটা উল্লম্ব দিক, তো অনুভূমিকের দিকের সাথে যদি একটা নির্দিষ্ট কোণ করে ছোড়া হয়, একটা বস্তুকে বা প্রাসকে, যে বস্তুটাকে আমরা ছুঁচ্ছি সেটাকে বলছি আমরা প্রজেক্টাইল। তো বস্তুটাকে অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে ছোড়া হচ্ছে, থিটা কোণে। তো বস্তুটা একটা নির্দিষ্ট পথে গতিশীল হবে, যে পথে গতিশীল হবে তাকে বলা হয় সঞ্চার পথ বা ট্র্যাজেক্টরি। এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে আমরা বেশ কিছু কন্ডিশন অ্যাপ্লাই করছি। ধরে নিচ্ছি পৃথিবীর যে কার্ভেচার সেটা প্রাসের গতিকে প্রভাবিত করবে না, পৃথিবীর বক্রতা প্রাসের গতিকে প্রভাবিত করবে না। 2 নম্বর, পৃথিবীর যে রোটেশন বা আবর্তন গতি সেটা প্রাসের গতিকে প্রভাবিত করবে না। আর প্রাসের প্রত্যেকটা অবস্থানে জি এর মান একই বা অভিকর্ষজ ত্বরণের মান একই থাকবে, এটা ধরে নেওয়া হচ্ছে। মানে আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে জি এর মানের পরিবর্তন হয়, সেটা অনেক বেশি উচ্চতা। এখানে সেই যে উচ্চতা অবধি সে উঠবে, হাইয়েস্ট তার যে উচ্চতা, সেটা কিন্তু খুব নগণ্য পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে। তাই এখানে ধরে নেওয়া হচ্ছে জি এর মানের কোনো পরিবর্তন হবে না। তো চলো আজকে আমরা পড়ি বিষয়টা ভালো করে। আর ভিডিও ক্লাস শেষে তোমরা দেখার পর কেমন লাগলো অবশ্যই জানাতে হবে তোমাদের, আমি রিকোয়েস্ট করছি। আর ভালো লাগলে অবশ্যই জানাবে, আর কোনো জায়গায় যদি বুঝতে না পারো সেটাও অবশ্যই তোমরা জানাবে, আমি রিপিট করব পরবর্তী দিনের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা থিওরি অংশটা পড়ে নিই, এরপরে ক্লাসে আমরা ছায়া প্রকাশনী থেকে প্রাসের গতি থেকে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো করিয়ে দেবো। এছাড়াও তো বলেছি আমি একমাত্রিক গতি কমপ্লিট করার পর তোমাদের ভেক্টরের গাণিতিক সমস্যার ভিডিও আপলোড করব তোমাদের জন্য তৈরি করে। তো যাই হোক, শুরু করা যাক। তাহলে প্রাসের গতি মানে কি? যখন কোন একটা বস্তুকে অনুভূমিক দিকের সাথে একটি নির্দিষ্ট কোণে ছোড়া হবে, তখন সেই গতিকে বলা হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, এবং বস্তুটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল। তো আবার এটাকেও প্রাসের গতি বলতে পারি। ধরো কোন একটা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উঁচু স্থান থেকে একটা বস্তুকে এইভাবে ছোড়া হলো, বস্তুটা এইভাবে গিয়ে পড়ছে, এটাও কিন্তু প্রাসের গতির মধ্যেই পড়ছে। এটাকে বলা হচ্ছে অনুভূমিক প্রাসের গতি। একটা নির্দিষ্ট উচ্চতা থেকে শুরু করছে, যেহেতু এক্ষেত্রে তার গতি দু রকম হবে, রৈখিক গতিও হবে। রৈখিক গতি মানে যেটাকে আমরা সরল রৈখিক গতি বা অনুভূমিক গতি, আবার উল্লম্ব গতিও থাকবে, নিচের দিকেও নামবে আবার এগিয়েও যাবে। তো প্রত্যেকটা বিষয় খুব ভালো করে আমাদের বুঝতে হবে। তো আমরা যেটা প্রথম করছি সেটা হচ্ছে অবলিকিউ প্রজেক্টাইল মোশন বা তির্যক প্রাসের গতি। তো প্রাসটাকে কি বলা হচ্ছে? একটা নির্দিষ্ট কোণে ছোড়া হবে। এই থিটাকে কি বলা হবে? থিটা যে কোণ তাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা প্রক্ষেপ কোণ। আর যে পথে যাবে, এই যে পথ, তাকে সঞ্চার পথ। সঞ্চার পথ বলে ডাকবো। ছবিটা ক্লিয়ার আসছে নিশ্চয়ই? হ্যাঁ, সঞ্চার পথ বলে ডাকবো। আর
ইউটা হচ্ছে প্রক্ষেপ বেগ, ওকে। তো বস্তুটি যেখান থেকে স্টার্ট করলাম, সাপোজ এটা ও বিন্দু, তার সর্বোচ্চ একটা উচ্চতা হবে যেখানে হাইয়েস্ট, এটা হলো ক্যাপিটাল এইচ। এইচ কে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা হাইয়েস্ট, কতখানি সে উঠছে। ঠিক আছে, বস্তুটা যত অনুভূমিক সরণ ঘটবে প্রাথমিক অবস্থান থেকে, তার যে অনুভূমিক সরণ সেটাকে বলা হচ্ছে, এই যে দূরত্বটা যাচ্ছে সেই, এটাকে আমরা আর দিয়ে লিখবো, এটা রেঞ্জ বা সীমা, অনুভূমিক সীমা। এই সর্বোচ্চ উচ্চতার একটাও নাম আছে উল্লম্ব সীমা, ভার্টিক্যাল রেঞ্জ বা উল্লম্ব সীমা। আর আর কে বলা হচ্ছে অনুভূমিক সীমা। আর কি, বস্তুটা যতক্ষণ হাওয়াতে থাকবে, বায়ুতে থাকবে, তার যে সময়টা, মানে এখান থেকে এখানে পৌঁছতে যে সময় লাগছে, তাকে বলা হচ্ছে ফ্লাইটিং টাইম বা উড্ডয়ন কাল। সেটাকে আমরা টি দিয়ে লিখবো, টিটা হচ্ছে উড্ডয়ন কাল। তো প্রথম আমরা প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণ, খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব মন দিয়ে দেখবে, এই কেসটা আমি পড়ে আসছি। তার আগে বেসিক যে জায়গাগুলো, আমাদের অনুভূমিক প্রাসের গতির অংশটা পড়ে আসছি, আমাদের যেটা অবলিকিউ প্রজেক্টাইল মোশন বা তির্যক প্রাসের গতি, যেটা আমাদের প্রধান আলোচনার বিষয়, সেই নিয়ে বেশ কিছু আমি আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রত্যেকটা অংশ খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। তো দেখো, এইগুলো আমাদের জানা হলো। উড্ডয়নকাল মানে টোটাল কতটা সময় লাগলো, আরটাকে বলা হচ্ছে কি অনুভূমিক সীমা, এইচ কে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এবার আমি ধরে নিচ্ছি এখানে কোন একটা সময়, যে কোনো সময় কণাটা যখন এখান থেকে ছুঁড়লাম, কণাটা কোন একটা মুহূর্তে পি বিন্দুতে পৌঁছেছে, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই। ঠিক আছে, কোন মুহূর্তে প্রক্ষেপ করার স্মল টি সময় পর কণাটি ও থেকে পি তে পৌঁছায়। ধরে নিচ্ছি কি প্রক্ষেপ করার টি সময় পর কণাটি পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছায়। আমরা যখন ওটাকে প্রক্ষেপ করেছি, ছুঁড়েছি, তার টি সময় পর কণাটা পি তে পৌঁছাতো। তো এবার আমি ছবিটাকে একবার আঁকবো বোঝার সুবিধার জন্য। এটা হলো পি বিন্দু, এক্স ওয়াই। তাহলে পি বিন্দুতে গেছে মানে তার অনুভূমিক সরণ হয়েছে এক্স আর উল্লম্ব সরণ হয়েছে ওয়াই, তাহলে যে এক্স ওয়াই হলো। তো এবার এখানে দেখো, এই বরাবর তার প্রক্ষেপ বেগ ছিল হচ্ছে ইউ, এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর প্রাথমিক বেগ ইউ কস থিটা, প্রাথমিক অনুভূমিক বেগ কত, ইউ কস থিটা, আর এই দিকে বেগ হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে প্রাথমিক অনুভূমিক বেগ কত, ইউ কস থিটা, আর প্রাথমিক উল্লম্ব বেগ কত, ইউ সাইন থিটা। তাহলে এবার টি সময় পৌঁছেছে পি বিন্দুতে, তাহলে এই গতিটা কেমন? অভিকর্ষজ তার ত্বরণ কাজ করে এই বরাবর, ভার্টিক্যাল ডিরেকশনে অভিকর্ষজ ত্বরণ কাজ করে। যখন উপরে উঠবে মাইনাস জি ত্বরণ, যখন নিচে নামবে প্লাস জি ত্বরণ, সেটা আমরা জানি। কিন্তু অনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই, তাহলে গতিটা কেমন? অনুভূমিক দিকে সে যাচ্ছে সমবেগে, ইউ কস থিটা বেগ নিয়ে পুরোটা যাচ্ছে। আর উল্লম্ব দিকে তার গতিটা কেমন? প্রথমে জিরো থেকে বা ও থেকে শুরু করে হাইয়েস্ট পয়েন্ট অব্দি মন্দন, তারপরে তার ত্বরণ। ওকে, তাহলে আমরা পি বিন্দুর সাপেক্ষে সমীকরণগুলো কি কি পাচ্ছি? তাহলে সুতরাং অনুভূমিক সরণ x equals to u cos theta into t। কেন? x equal to vt, সমবেগের ক্ষেত্রে
x = তাহলে অনুভূমিক সরণের সূত্র আমরা পেলাম, বক্স করে দেবো, যেগুলো বক্স করব সূত্রগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 1। অনুভূমিক গতি হয়ে গেল। উল্লম্ব গতির ক্ষেত্রে বা উল্লম্ব অভিমুখে সরণ হয়েছে y, এদিকে কতটা সরণ হয়েছে y, t সময় উপর উঠছে মানে তার মন্দন g, তাহলে y সমান লিখতে পারি সরণ ও সমান y, মানে অতএব y সমান u sin theta ut minus half gt square। মন্দন আর কি লিখতে পারি, এই বিন্দুতে সে যখন পৌঁছেছে তার বেগটা হয়ে গেল, সে যখন p তে পৌঁছেছে তার এই বরাবর বেগ হচ্ছে v, তাহলে এই দিকে বেগ কত হবে, এই সাপোজ এই কোণটা হচ্ছে আলফা, প্রথমে থিটা ছিল, তাহলে কি হবে, এটা আস্তে 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 কি কমবে, 0 হবে, তারপর আবার বেড়ে থিটা হবে, তাহলে ওই মুহূর্তে p বিন্দুতে সে কোণ করেছে আলফা কোণ, তাহলে অনুভূমিক বেগ হচ্ছে u cos আলফা, উল্লম্ব বেগ হচ্ছে v sin আলফা, এটা p বিন্দু। বোঝা গেল? কারণ এখানে যত উপরে যাবে তার অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমবে, তারপরে আবার পুনরায় বাড়বে, কমতে কমতে 0 হবে, তারপরে পুনরায় বেড়ে আবার থিটা হবে। তো তাহলে আমরা এখান থেকে আর কি লিখতে পারি, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো আমি লিখতে পারি আমাদের v sin alpha equals to u sin theta minus gt। আর কি লিখতে পারি, v স্কয়ার u, আমাদের কি সূত্র জানি, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as। এই বিন্দুর প্রাথমিক বেগ কত, এদিকে উল্লম্ব দিকে u sin theta, এখানে গেছে যখন উল্লম্ব বেগ কত v sin alpha, তাহলে প্রাথমিক বেগ u হলো u sin theta, অন্তিম বেগ হচ্ছে u sin alpha, v sin alpha, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মানে u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy। আমরা প্রথম লিখলাম s ইকুয়াল টু ut মাইনাস হাফ t স্কয়ার, তারপরটা v ইকুয়াল টু u মাইনাস at, লাস্টেরটা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as। কোন গতির ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলো লিখলাম, এখানে উল্লম্ব অভিমুখে বা উল্লম্ব দিকে যে তার সরণ ঘটেছে, তাহলে এখানে গতিটা কেমন হচ্ছে, উল্লম্ব দিকে গতিটা হচ্ছে প্রথমে মন্দন পরে ত্বরণ, আর অনুভূমিক দিকে গতিটা হচ্ছে সমবেগ। তো অনুভূমিক এবং উল্লম্ব গতির ক্ষেত্রে সম্পর্কগুলো আমরা পেয়ে গেছি, এটাকে আমি বক্স করে রাখলাম, এগুলো আমাদের মনে রাখতে হবে সূত্রগুলো, ছবিটা অবশ্যই ছবির সঙ্গে মনে রাখতে হবে। এবার চলে আসে, এবার আমাদের যেটা উদ্দেশ্য, প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ মানে আমরা জানি কার কার সম্পর্ক, x y এর সম্পর্ক, x স্থানাঙ্ক আর y স্থানাঙ্কের y স্থানাঙ্কটা x স্থানাঙ্কের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমাদের একটু দেখে নিতে হবে। ওকে, আমরা কিছুই না, 2 নম্বর সমীকরণে t এর যে মান তার জায়গায় 1 নম্বর সমীকরণ থেকে t কত বেরোবে সেই t এর মানটা 2 নম্বর সমীকরণে বসাবো। বোঝা গেল? 1 নম্বর সমীকরণে থেকে t এর মান যেটা বেরোবে সেই মানটা বসিয়ে দেবো 2 নম্বর সমীকরণে, মানে t টাকে অপসারণ করব। ওকে, তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি আমরা y u sin theta t minus half gt square, আর 1 নম্বর থেকে পাচ্ছি t পাচ্ছি x by u cos theta। তাহলে আমরা y পেয়ে গেলাম u sin theta into x by u cos theta minus half g x by u cos theta whole square। ওকে, t এর মানটা বসিয়ে দিয়েছি, তাহলে আমরা y পেয়ে গেলাম tan theta into x minus gx square by 2 u square cos square theta। তাহলে এটাই হচ্ছে প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণের প্রথম রূপ। আমরা অনেক কটা ফর্ম শিখব, তো এটা হচ্ছে প্রাথমিক যে রূপ সেটা। আমি এটুকু মুছছি,
আমাদের নিচের সমীকরণগুলো কাজে লাগবে, সেই জন্য এখন মুছতে পারলাম না। এটাই হচ্ছে, তাহলে এই যে আকারটা এলো সেটা কেমন দেখতে এসে দেখো, y সমান এখানে যে কোণে ছুড়বো বললাম ধরো 30 ডিগ্রি কোণে ছুড়লাম, তাহলে tan থিটাটা কনস্ট্যান্ট, cos থিটা কনস্ট্যান্ট, ইউটা বললাম 20 মিটার পার সেকেন্ড থেকে ছুড়লাম। তাহলে প্রক্ষেপ কোণ, প্রক্ষেপ বেগ, অভিকর্ষজ ত্বরণ এই তিনটে ধ্রুবক। তাই যদি হয় তাহলে এখানে কনস্ট্যান্ট কোনটা হচ্ছে, এই জিনিসটা কনস্ট্যান্ট, মানে x ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট। আর এখানে এই g বাই এটা, তাহলে এটাকে লিখতে পাচ্ছি ax মাইনাস b x স্কয়ার, এই আকারে এসেছে। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণকে সূচিত করে। সুতরাং প্রাসের গতির সঞ্চার পথ আমরা দেখেছি, ফুটবল মাঠে যখন ফুটবলে কিক করে ফুটবলটা ঘুরে চলে যায়, তাহলে সেই যে গতিপথটা, ফুটবলটা উপরে উঠছে আবার এগিয়েও যাচ্ছে। উপরে উঠছে মানে উল্লম্ব গতি, এগিয়ে যাওয়া মানে অনুভূমিক গতি, দুটোর গতি লব্ধি বরাবর বস্তুটা এগিয়ে চলেছে। তাহলে আমাদের এই হচ্ছে অধিবৃত্তের সমীকরণকে সূচিত করে। এটাকে আমরা অন্য আকারে নিয়ে আসবো। তার আগে আমরা আরো বেশ কিছু সূত্র এখান থেকে পাওয়া যায়, যেগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, সেগুলো তো আমাদের মনেও রাখতে হবে, সেই জন্য সেইগুলো আমরা শিখে ফেলি। তো এবার চলে আসি, সর্বোচ্চ উচ্চতার মান কত হয়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত সময় লাগে, আর এই যে অনুভূমিক সীমা রেঞ্জ কত হয় সেগুলো একটু বার করি, আর উড্ডয়ন কাল কত সেগুলো আমরা বার করব। তো এখন সর্বোচ্চ উচ্চতায় কতগুলো জায়গা বুঝে নিতে হবে। সর্বোচ্চ উচ্চতায় y কত, h, ওকে, সর্বোচ্চ উচ্চতা মানে কত, y কোঅর্ডিনেটটা কত হবে, h হবে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছে গেছে p বিন্দুতে x y তে, তার এই দিকে কিন্তু বেগ 0, কারণ যদি উপরে বেগ থাকতো তাহলে উপরে উঠতো, তাহলে এই বরাবর তার শুধু বেগ থাকে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতি, সর্বোচ্চ উচ্চতায় কোন বেগ শূন্য হয়ে যায়, উল্লম্ব বেগ শূন্য হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা লাস্ট ইকুয়েশন থেকে লিখতে পারি, এবং উল্লম্ব বেগ এখানে শূন্য হবে, কারণ উল্লম্ব বেগ থাকলে বস্তুটা তার উপরে উঠতো। যতক্ষণ বেগ উপর দিকের বেগটা থাকছে, মানে ইউ সাইন থিটা যেটা এদিকে, সেটা যত উপরে উঠবে কি মন্দনের জন্য কমবে, কমতে গিয়ে হাইস্ট পয়েন্টে 0 হবে, কিন্তু ইউ কস থিটা কিন্তু আনচেঞ্জড। তাহলে প্রাসের গতির ক্ষেত্রে ধ্রুবক হচ্ছে অনুভূমিক বেগ। শর্ট কোশ্চেন আসে, মনে রাখবো কোনটা। ফর প্রজেক্টাইল মোশন, হরাইজন্টাল মোশন রিমেইন কনস্ট্যান্ট, হরাইজন্টাল স্পিড যেটা, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে হরাইজন্টাল স্পিড মাস্ট বি কনস্ট্যান্ট। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। অনুভূমিক বেগ ধ্রুবক। তাহলে প্রথমে কি হলো, ইউ সাইন থিটা আছে, ইউ সাইন থিটা কমতে গিয়ে এখানে 0 হলো, আবার নামার সময় ইউ সাইন থিটা বাড়তে সেখানে ইউ সাইন থিটা হয়ে গেল। তাহলে আলটিমেটলি শক্তি সংরক্ষণ হলো, অবশ্যই হলো, এবং আমাদের দেখতে পাচ্ছি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে উল্লম্ব বেগের মান 0 হলো। তাহলে 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, অতএব 3 নম্বর ইকুয়েশন থেকে লেখা যায়, তাহলে এটা অন্তিম বেগ, এটা প্রাথমিক বেগ, তাহলে 0 ইকুয়ালস টু u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gh। দেখে নাও y টা বসিয়েছি h, এই দিকটা উল্লম্ব গতির ক্ষেত্রে ডান দিকটা হচ্ছে বাঁ দিকটা হচ্ছে অন্তিম বেগ, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। তাহলে এই দিকটা অন্তিম বেগ 0 হয়ে গেল। তাহলে h পেয়ে গেলাম সর্বোচ্চ উচ্চতার সূত্র বা উল্লম্ব সীমার সূত্র, u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এটা কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। একটা বস্তুকে অনুভূমিকের সাথে থিটা কোণে u বেগে ছোড়া হলে তার সর্বোচ্চ উচ্চতা কত হবে, u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। ওকে, আচ্ছা, তো সর্বোচ্চ উচ্চতায় ধরলাম, সর্বোচ্চ উচ্চতায় সে যখন পৌঁছলো, এখানে তো একটা p বিন্দু আছে,
পিটা এখানে থাকছে, পিটাতে এখানে জি। তো এই যে উচ্চতায়, তাহলে এখান থেকে এখানে যেতে সময় লাগবে, ধরলাম সময় লাগে স্মল টি। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, দেখো 0 = u sin θ - gt। কেন? সর্বোচ্চ উচ্চতায় অনুভূমিক বেগ থাকবে কিন্তু উল্লম্ব বেগ 0 হবে। এখানে প্রাথমিক বেগ কত, এদিকে u sin θ, এখানে অন্তিম বেগ কত হয়ে গেছে, এদিকে 0। তাহলে অন্তিম বেগ v u - at। তাহলে অন্তিম বেগটা 0, প্রাথমিক বেগ u sin θ মাইনাস a হলো g, মানে মাইনাস g ইনটু t। তাহলে t পেয়ে গেলাম কত, u sin θ বাই g। তাহলে এই টিটা কি বেরোলো, একটা প্রাসকে ছোড়া হলে সে সর্বোচ্চ উচ্চতায়, আমরা দেখো খুব সহজে মনে রাখতে পারি, উল্লম্ব গতিতে পড়েছি, একটা বস্তুকে ইউ বেগে ছুড়লে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় লাগে ইউ বাই জি, আবার নামতেও সময় লাগে ইউ বাই জি। তাহলে মোট সময়, আপ ডাউনে মোট সময় 2u বাই জি লিখি। তাহলে এখানে ইউটা কত, উল্লম্ব বেগ কত, ইউ সাইন থিটা। তাহলে ওখানে যদি ইউ বাই জি লাগে, তাহলে এখানে কত লাগবে, হাইস্ট পয়েন্টটা পৌঁছেছে, এটাকে ছুড়ে দিলাম, এখানে ইউ বেগে ছুড়লাম, এখান থেকে স্টার্ট করলাম, এখানে পৌঁছলো ইউ বাই জি সময় পর। তাহলে এবার যদি এদিকের বেগটা ইউ সাইন থিটা হয়, তাহলে এখানে পৌঁছতে কত সময় লাগবে, ইউ সাইন থিটা বাই জি। নামতে কত সময় লাগবে, ইউ সাইন থিটা বাই জি। তাহলে মোট সময়টাকে আমি কি নাম দিয়েছিলাম, ফ্লাইটিং টাইম বা উড্ডয়ন কাল। তাহলে উড্ডয়ন কালটা আমরা বার করে নিই। সুতরাং আমরা পেয়ে গেলাম, তিনটে সমীকরণই ব্যবহার করে ফেলেছি। সুতরাং উড্ডয়ন কাল মানে কি, এখান থেকে এখানে পৌঁছতে তার কত সময় লাগলো, উড্ডয়ন কাল t সমান 2t। 2t কেন, উঠতেও t নামতেও t, তাহলে দ্যাট ইজ 2u sin θ বাই g। উঠতে সময় লাগছে u sin θ বাই g, নামতে সময় লাগছে u sin θ বাই g। সুতরাং মোট সময় হলো 2u sin θ বাই g। তাহলে এটাই হচ্ছে টোটাল ফ্লাইটিং টাইম। হাইস্ট কতটা উঠবে, u স্কয়ার sin স্কয়ার θ বাই 2g। তো এবার আমরা বার করব অনুভূমিক সীমা। তো এখান থেকে এখানে পৌঁছতে সময় লেগেছে t। তো t সময় সে কতটা এগিয়েছে, x এর ফর্মুলা কত ছিল, একদম এই বিন্দুতে গেলে x এর মানটা কত, r, ক্যাপিটাল R, যেটাকে রেঞ্জ বা অনুভূমিক সীমা বলেছে। তার মানে আমরা 1 নম্বর সমীকরণ অনুসারে লিখতে পারছি। এটা মুছে দিলাম, তাহলে তোমরা দেখে নাও ঠিকভাবে। আচ্ছা, এটা লেখা থাকে, এটাকে একটু আমি চেঞ্জ করব, সমীকরণটা একটা রূপ দেবো, চেঞ্জ করবো কিছুই না, নতুন রূপে সমীকরণটি নিয়ে আসবো। তো আবার আমরা পেয়ে গেলাম যেটা, তাহলে এখানেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সুতরাং পাশে অনুভূমিক সীমা বা ভার্টিক্যাল রেঞ্জ, হরিজন্টাল রেঞ্জ r ইকুয়ালস টু, দেখো এটা কোন সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণটা কত ছিল, x ইকুয়ালস টু u cos θ ইনটু t। তো আমার এই যে প্রজেক্টাইল, এই বিন্দু স্থানাঙ্ক কত, r, 0। তাহলে এখান থেকে এখানে গেছে কত সময় লেগেছে, t সময়। tটা টোটাল ফ্লাইটিং টাইম। তাহলে t সময় আসলে এখান থেকে এখানে আসছে, তাহলে অনুভূমিক দিকে সরণ কত হবে, u sin θ ইনটু ক্যাপিটাল T। তাহলে সুতরাং r ইকুয়ালস টু u sin θ, সরি u cos θ ইনটু ক্যাপিটাল T। u cos θ থাকলো, t পেয়েছি কত, 2u sin θ বাই g। তাহলে টোটালটা আমাদের চলে এলো u স্কয়ার, দেখো 2 sin θ cos θ মানে sin 2θ বাই g। তাহলে এটাই হচ্ছে একটা প্রাসকে u বেগে থিটা কোণে ছোড়া হলে সে হাইস্ট উঠবে এতটা। তাহলে তিনটে সূত্র পেলাম। আর টোটাল উড্ডয়ন কাল কত পেয়েছি, এখানে লিখে রাখি একবার, উড্ডয়ন কাল টোটাল ফ্লাইটিং টাইম বেরিয়েছিল 2u sin θ বাই g। তাহলে আমাদের তিনটে সূত্র, ফার্স্ট সূত্র হাইস্ট কতটা উঠবে, u স্কয়ার sin স্কয়ার θ বাই 2g,
কতখানি এগিয়ে যাবে, অনুভূমিক সীমা কত, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। আর কতক্ষণ সে হাওয়াতে থাকবে, সেইখান থেকে গিয়ে একদম এখানে পৌঁছবে কত সময়, এখান থেকে এখানে টি সময় পৌঁছবে। টিটা কত বেরিয়েছে, 2u সাইন থিটা বাই জি। তাহলে এই সূত্র যেন আমাদের মনে থাকে। এবার দেখো আমি এই সূত্রটাকে যদি একটু অন্যভাবে আনতে চাই, যেটা আমাদের খুব কাজে লাগে বিভিন্ন অঙ্ক টঙ্কর ক্ষেত্রে, এটা হচ্ছে না, এটাকে লিখে দিচ্ছি একবার। এই সূত্রটাকে আমি একটু ভিন্নভাবে আনতে চাইছি। তাহলে পাশের গতির সঞ্চার পথ অধিবৃত্তাকার পেয়ে গেছে। এটি ax মাইনাস bx স্কয়ার এই ফর্মে এসেছে। তো এখান থেকে আমরা যদি x tan থিটা কমন নিই, তাহলে y সমান আসছে দেখো x tan থিটা ইনটু 1 মাইনাস gx বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু tan থিটা আসছে। আমরা x tan থিটা কমন নিয়েছি, x tan থিটা কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের কত চলে এলো, y সমান x tan থিটা 1 মাইনাস দেখো gx বাই tan থিটাকে ভাঙলে হবে sin থিটা বাই cos থিটা, একটা cos কাটবে, তাহলে কত হচ্ছে 2u স্কয়ার cos থিটা, একটা cos উপর নিচে কেটে গেল, cos থিটা sin থিটা। এবার 2 cos থিটা sin থিটা মানে sin 2 থিটা, তাহলে চলে এলো u স্কয়ার sin 2 থিটা। তাই যদি হয়, এবার u স্কয়ার sin 2 থিটা মানে কত হয়েছে, u স্কয়ার sin 2 থিটা মানে rg। এটাকে যদি rg বসিয়ে দিই, তাহলে x tan থিটা ইনটু 1 মাইনাস x বাই r, জি জি কেটে যাবে। এই সমীকরণটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রমাণ আসে, প্রমাণ করো পাশের গতির সঞ্চার পথের সমীকরণ এটা, যেখানে r হলো সীমা। খুব ইম্পর্টেন্ট প্রমাণ করিয়ে দিলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের মাথায় রাখতে হবে। এটা খুব সহজে আমরা এটা প্রয়োগ করতে পারি। ওকে, তাহলে কি করলাম, x tan থিটাটা কমন নিলাম, কমন নিয়ে আমাদের নিচটা চলে এলো u স্কয়ার sin 2 থিটা। u স্কয়ার sin 2 থিটা মানে হচ্ছে rg, rg টা বসিয়ে দিলাম, জি জি কেটে গেল, হলো x বাই r। এটা হচ্ছে পাশের গতির সঞ্চার পথের সমীকরণের ভিন্ন রূপ। তো দুটো রূপ পেলাম, tan থিটা x মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা, বা y সমান x tan থিটা ইনটু 1 মাইনাস x বাই r। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পাশের গতির সঞ্চার পথের সমীকরণ। তো এবার আমাদের একটা জিনিস শিখতে হবে। এখন আমাদের এই যে পাশের গতি বিষয়টা বললাম, যদি যে কোনো বিন্দুতে তার বেগ বার করতে বলে, ধর একটা কিউ বেগে থিটা কোণে ছোড়া হলো, একটা নির্দিষ্ট সময় পর তার বেগটা কত হবে, সেটা আমরা কি করে বার করব। তো দেখো, উদ্দেশ্য কি, পাশের গতি যে কোনো অবস্থানে বেগ নির্ণয়, আমরা এটা করতে চাইছি। এগুলো ডিটেইলসে খুব একটা বইতে থাকে না, তো যতটা দরকার সেগুলো ভালো করে তোমরা ঠিক শিখে নেবে। আমি এগুলো সব লিখে নিলাম। তো আমাদের যেটা দরকার, একটা বস্তু কিউ বেগে থিটা করে ছুটছি, ইউ বেগে থিটা করে ছুটলাম, তাহলে পাশের গতির ক্ষেত্রে ধ্রুবক কি, আমি বারবার প্রশ্নটা করবো, তোমাদের মাথায় থেকে যাবে। অনুভূমিক বেগ হরিজন্টাল স্পিড কনস্ট্যান্ট থাকবে, ইউ cos থিটা কনস্ট্যান্ট, কারণ এদিক বরাবর যাচ্ছে সমবেগে, এদিকে যাচ্ছে মন্দনে ত্বরণে, প্রথম মন্দন তারপরে ত্বরণ। ওকে, তো কোন মুহূর্তে সে পৌঁছেছে ভি, কোন একটা বিন্দু পি তে, সেখানে তার বেগ ভি, এবং কোনটা হচ্ছে থিটা বা আলফা, এখানে থিটা আছে, তাহলে এইদিকে বেগ হচ্ছে কোন মুহূর্তে হচ্ছে ভি cos আলফা, এইদিকে বেগ হচ্ছে ভি sin আলফা, আগেই করেছে। আর প্রাথমিক কত ছিল, ইউ cos থিটা, ইউ
সাইন থিটা ছিল, এই দুটো জায়গায় করা ছিল। তো এবার আমরা চাইছি এদের মধ্যে সম্পর্কটা কি। তো ধরলাম টি সময়ে পি তে পৌঁছেছে, এটা টি সময়ে এখানে পৌঁছেছে। তো যেহেতু অনুভূমিক বেগ ধ্রুবক, যেহেতু অনুভূমিক বেগ কনস্ট্যান্ট, অনুভূমিক বেগটা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে কোনটা চেঞ্জ হবে না, অনুভূমিক দিকে যে বেগের উপাংশ সেটা সবসময় এক থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব ইউ কস থিটা সমান ভি কস আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা ভি পেয়ে যাচ্ছি ইউ কস থিটা বাই কস আলফা। প্রথম সূত্র বার করার এটা একটা খুব সহজে যে কোনো অবস্থানে বেগ আমরা এই সূত্র থেকে বার করতেই পারি। এছাড়াও কিভাবে বার করতে পারি, যদি আমাদের অ্যাঙ্গেল না বলে দেওয়া থাকে তখন আমরা কি বলবো। আমরা যদি ধরি এই যে পি বিন্দুটা ধরেছি কোন একটা আরবিট্রারি পয়েন্ট, এখানে তার বেগ ভি, তাহলে এইদিকে বেগ হচ্ছে vx, এইদিকে বেগ vy। অ্যাঙ্গেল বলে দেওয়া নেই, অ্যাঙ্গেলটা কি করে বার করব সেটা আমরা চিন্তা শিখে নেব। ছুঁড়েছি এখান থেকে কত বেগে, ইউ বেগে ছুঁড়েছি, থিটা কোণ। তার মানে আমরা পেয়ে যাচ্ছি অতএব vx ইকুয়ালস টু ইউ cos থিটা। ওকে, কারণ অনুভূমিক বেগের যেহেতু পরিবর্তন হয় না, যে কোনো অবস্থায় অনুভূমিক বেগ সবসময় ইউ cos থিটাই হবে। তো টি সময়ে যদি এখানে পৌঁছয়, এটা স্থানাঙ্ক p, xy, তাহলে এইটুকুনি y, তাহলে টি সময় যদি পৌঁছয় তাহলে এদিকে প্রাথমিক বেগ কত, ইউ sin থিটা হচ্ছে প্রাথমিক বেগ, উল্লম্ব দিকে প্রাথমিক বেগ ইউ sin থিটা। তাহলে আমরা vy লিখতে পারি ইউ sin থিটা মাইনাস dt লিখতে পারি, বা vy স্কয়ার লিখতে পারি ইউ স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy লেখাই যেতে পারে। কেন লিখতে পারি বুঝতে পেরেছো? এটা হচ্ছে v ইকুয়ালস টু u মাইনাস এটি, এটা হচ্ছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as। যদি t সময় পর বলে বা উচ্চতা বলে, দুটো দিয়ে আমরা বার করতে পারছি। সুতরাং p বিন্দুতে বেগ বেরিয়ে যাচ্ছে আমাদের, বেগ v যদি বলি তাহলে সেটা কত, vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ, রাইট? x component vx, that is vx i cap plus vy j cap। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি vx কত, u cos থিটা i cap প্লাস আমরা যে কোন একটা বসাতে পারি vy এর ভ্যালু, ধর এটাই ধরে বসানো বা এটা বসানো, যা এটাই বসানো, u sin থিটা মাইনাস dt ইনটু j ক্যাপ মানে vy j ক্যাপ। তাহলে মড কত হয়, কত mod of v root over vx স্কয়ার যোগ vy স্কয়ার। বেগের মানটা কত ওখানে, আর অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা বলি তাহলে tan আলফা আসছে লম্ব বাই ভূমি মানে vy বাই vx, tan আলফা আসছে vy বাই vx। সেখান থেকে আমরা tan আলফা পেয়ে যাচ্ছি, vy কত বেরিয়েছে, যে কোনো একটা মান বসিয়ে দিই u sin থিটা মাইনাস dt t সময় পর বাই u cos থিটা। এখান থেকে আমরা tan আলফা থেকে ওই অবস্থানে তার কত কোণ হচ্ছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে ছুঁড়লাম ধরো, তাহলে 60 থেকে কমতে 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 এখানে এসে দাঁড়ালো 30 হয়েছে। এই 30 মানটা বার করতে গেলে আমাদের এই সূত্রটায় বসানো, টি সময় পর যদি p তে পৌঁছয় তাহলে এখান থেকে আমরা তার ওই অবস্থানে কত কোণ করেছে সেটাও পেয়ে যাব। তাহলে সেখান থেকে আমরা tan থিটার সূত্র পেয়ে গেলাম। আবার এখান থেকে মড বার করতে পারি, মড বার করতে গেলে আমরা যে কোনো একটা এটাও বসাতে পারি, vy স্কয়ার আছে, vy স্কয়ারটাকে যদি আমরা বসাই তাহলে দেখো vx স্কয়ার আসছে, জিনিসটা খুব আশ্চর্যভাবে একটা জিনিস চলে আসবে আমাদের। vx কত, u স্কয়ার cos স্কয়ার থিটা, vx মানে তো বসানো, আর vy স্কয়ার কত পেয়েছি, এটা u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy। তাহলে দেখো যেটা চলে এলো v স্কয়ার চলে এলো
বা ভি চলে এলো রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 2gy। এটাই তো আসা উচিত, তাই নয় কি? কারণ এখানে তার বেগ ইউ, উচ্চতা y, তাহলে কত হওয়া উচিত? ইউ স্কয়ার মাইনাস 2gy। তাই এসছে। তো আমাদের কিন্তু সূত্রটা একমাত্রিক গতির মতনই, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gx বা 2gy। আমরা সেইভাবেই সূত্রটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো লাস্ট আজকের ক্লাসে একটা টপিক করে আমি শেষ করব। নেক্সট ক্লাসে প্রজেক্টাইল মোশন হবে, ডিফিকাল্ট যে মোশনগুলো প্রজেক্টাইল মোশন সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে বেসিক জায়গাটা শেষ করে দিই। তো প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে যদি একটা প্রজেক্টাইল অ্যাক্ট, তাহলে জেনারেলি যখন একটা পাথর ছোড়া হলো বা বলকে ছোড়ালো, যখন কোনো একজন অবজারভার বাইরে থেকে দেখছে, সেটাকে মনে হচ্ছে সেটা অধিবৃত্তাকার যাচ্ছে। এবার একটা বিন্দু থেকে যদি দুটো বা তার বেশি প্রজেক্টাইল ছোড়া হয়, তাহলে একটা প্রজেক্টাইলের রেসপেক্টে দ্বিতীয় প্রজেক্টাইলের ট্র্যাজেক্টরি কেমন হয় সেটা আমরা একটু দেখে নেব। তোমরা ঠিক করে লিখবে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই দিয়ে আমরা থিওরি ফার্স্ট ভিডিও আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি, তোমরা রিকোয়েস্ট করেছ, তাও এটা প্রায় 40 মিনিট মতন হয়ে গেল। হয় না, খুব ছোট করা যায় না। তো একটি, এটা প্রশ্ন আসে পরীক্ষায়, একটি প্রাসের সাপেক্ষে অপর প্রাসের সঞ্চার পথ এর সমীকরণ। একটা প্রজেক্টাইলকে জেনারেলি কেউ যদি স্থির অবজারভার থাকে, দর্শক থাকে, তার সাপেক্ষে কেমন হচ্ছে অধিবৃত্তাকার আমরা প্রমাণ করেছি। একটা প্রাস একটা বিন্দু থেকে দুটো প্রজেক্টাইলকে ছড়া হচ্ছে ভিন্ন বেগে, ভিন্ন ভিন্ন কোণে। প্রথমটা θ1, দ্বিতীয়টা θ2 কোণে ছড়া হলো। এদের ক্ষেত্রে কোন মুহূর্তে ধরো তারা কোন একটা বিন্দু t সময় ধরে এখানে পৌঁছেছে, x2 y2, এটা স্থানাঙ্ক x2 y2, আর এ পৌঁছেছে এখানে, এটা q বিন্দুতে পৌঁছেছে। t সময় পর এ পৌঁছেছে x1 y1। তো এবার একজনের সাপেক্ষে দ্বিতীয় জনের সঞ্চার পথের সমীকরণ, মানে x y এদের যে সম্পর্কটা সেটা বার করব। মনে করি t সময় পর প্রাস দুটি p ও q বিন্দুতে পৌঁছায়। তাহলে আগে যে সমীকরণ আমরা শিখেছি সেই অনুসারে আমি লিখছি, অতএব x1 = u1 cos θ1t, y1 = u1 sin θ1 t minus half gt²। ওকে, x1 যেটা আমরা আগে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, যে দুটো সমীকরণ লিখেছিলাম, অনুভূমিক উল্লম্ব হলো। আর দ্বিতীয় সাপেক্ষে মানে p এ বিন্দুর সাপেক্ষে, এটা q বিন্দুর জন্য হলো, q অবস্থানের জন্য, p এর জন্য হবে x2 = u2 cos θ2t, y2 হবে u2 sin θ2t minus half gt²। এটা p বিন্দুর সাপেক্ষে। ওকে, এবার আমরা x2 - x1 টা বার করব। এটাকে ধরলাম ক্যাপিটাল X। x2 - x1 হচ্ছে ক্যাপিটাল X, তাহলে x2 - x1 করলে আসছে দেখো u2 cos θ2 minus u1 cos θ1 t, আর ক্যাপিটাল Y মানে y2 - y1 কে আমি ক্যাপিটাল Y ধরলাম। তো এখান থেকে আমরা বিয়োগ করি, যদি এটা থেকে এটাকে বিয়োগ করি, দেখো হাফ gt² টা কেটে গেল, তাহলে u2 sin θ2 minus u1 sin θ1 t। ওকে, তার মানে তাদের যে আপেক্ষিক সরণ, একটার সাপেক্ষে একটার x বরাবর সরণ হচ্ছে আমাদের ক্যাপিটাল X, y বরাবর সরণ হচ্ছে ক্যাপিটাল Y।
তাহলে আমাদের এখানে এটাকে আমরা ডেল্টা এক্স ও বলতে পারি, এটাকে ডেল্টা ওয়াই। তাহলে স্লোপ বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স টা কত আছে, এটা যে ভ্যালুটা আছে যদি ভাগ করে দিই তাহলে সেটা cu2 sin theta 2 minus u1 sin theta 1 by u2 cos theta 2 minus u2 sin u1 cos theta 1। তো এইখানে দেখো t দুটো কেটে গেল ভাগ করলে, তার মানে ultimately যে delta y by delta x, that is the slope, variation of y coordinate with respect to x coordinate must be constant। এটা একটা কনস্ট্যান্ট। কেন? এখানে কোনো টাইম নেই। আমরা প্রাসের গতির ক্ষেত্রে জানি u থিটা এগুলো কনস্ট্যান্ট, প্রাথমিক কত বেগে ছুটবো কত কোণে ছুটবো সেটা নির্দিষ্ট প্রাসের ক্ষেত্রে। তার মানে এখানে একটি প্রাসের সাপেক্ষে অন্য প্রাসের যে স্লোপ বের হচ্ছে x এর সাপেক্ষে y স্থানাঙ্কের পরিবর্তনের হার সেটা ধ্রুবক, অর্থাৎ নতি ধ্রুবক কার ক্ষেত্রে হয়? সরল রেখা। সুতরাং যেহেতু আমরা লিখতে পাচ্ছি ডেল্টা y সমান k ইনটু ডেল্টা x লাইক y ইকুয়ালস টু mx, তার মানে অতএব সঞ্চার পথ কেমন হয়ে গেল? আমি এখানে লিখে দিলাম একটি প্রাসের সাপেক্ষে অপর প্রাসের সঞ্চার পথ হলো সরল রৈখিক। কারণ কেন হলো? কারণ এখানে x স্থানাঙ্কের সাপেক্ষে y স্থানাঙ্কের যে পরিবর্তনের হার সেটা কেমন হয়েছে? ধ্রুবক হয়েছে। অর্থাৎ এখানে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম? যখন একজন অবজারভার, স্থির অবজারভার দেখবে, ধরো আমরা মাঠে বসে খেলা দেখছি, দেখলাম বলটা এভাবে যাচ্ছে, এটা তাহলে অধিবৃত্তাকার হলো। এবার যদি আমরা প্রাসের সাথেই গতিশীল হই তাহলে একটা প্রাসের সাপেক্ষে দ্বিতীয় প্রাস, একটা প্রাস যদি অবজার্ভার হয় সে যদি দ্বিতীয় প্রাসকে দেখে সে কি দেখবে? সেক্ষেত্রে সে দেখবে আমার সাপেক্ষে দ্বিতীয় জন প্রাসটি সরল রেখায় গতিশীল হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মজাদার ব্যাপার। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। সঞ্চার পথের সমীকরণ শিখলাম, সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র শিখলাম, আর কি শিখলাম? উড্ডয়ন কাল শিখলাম, আর অনুভূমিক সীমা শিখলাম। তো বিষয়গুলো শিখে নিলাম। এটা আজকে আমার প্রাসের গতির প্রথম দিনের ভিডিও ক্লাস। তোমরা সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখে নিচ্ছ, দেখে কেমন লাগলো সেটাও জানাবে। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই বলবে। ঠিক আছে, নেক্সট দিন এর পরের ভিডিও ক্লাসে প্রজেক্টাইল মোশনের যে কমপ্লেক্স ব্যাপারগুলো আছে বা অনুভূমিক প্রাসের গতি যেটা বলছিলাম সেটা আমি আলোচনা করব, এবং বেশ কিছু ভালো প্রবলেম বা যেগুলো আমাদের যেই নিটের জন্য দরকার সেই ধরনের প্রবলেম আমি দেখাবো থিওরিতে। তো আমাদের বেসিক জায়গাটা আজকে আমি শেষ করে দিলাম। ইনক্লাইন প্লেন বা আমাদের নততলের ক্ষেত্রে প্রজেক্টাইল মোশন কেমন হয়, কোনো যদি উঁচু স্থান থেকে একটা পাথরকে ছোড়া হয় সেই ক্ষেত্রে প্রজেক্টাইল মোশন কেমন হয়, তার ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনগুলো কি আসে, আমরা সেগুলো শিখবো। ওকে, তো যাই হোক আজকে ক্লাস এখানে শেষ করছি। আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা হলো। তোমরা এই সূত্রগুলো দিয়ে একটু অঙ্কটা করার চেষ্টা করবে, তাছাড়া তো আমি অঙ্ক করিয়েই দেবো, তো তাও তোমরা নিজের আগে চেষ্টা করবে অবশ্যই। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো আজকের ভিডিও ক্লাসটা। ঠিক আছে।